তোমাদের সামনে পর্যায় সারণীর উপরে এমসিকিউ আলোচনা চলতেছে প্রথম পত্রের। এই এমসিকিউ আলোচনা করতে গিয়ে আমি তোমাদের অনেকগুলো এমসিকিউ দিচ্ছি, অর্থাৎ এমসিকিউ 6 পর্যন্ত হয়ে গেছে। আজকে পর্যায় সারণীর উপরে এমসিকিউ এর 7 নম্বর আইটেম আলোচনা চলবে এবং এগুলো ম্যাক্সিমাম বোর্ডে, বিশেষ করে দিনাজপুর বোর্ডে 2019 সালে এই প্রশ্নগুলো আসছিল। তো এইখানে ব্ল্যাকবোর্ডে আমি লিখে রেখেছি কোন মৌলটির প্রথম আয়নীকরণ শক্তি বেশি। অর্থাৎ আয়নীকরণ সম্বন্ধে তোমাদের ধারণা আছে। মৌলটির গ্যাসীয় অবস্থায় বাহিরের কক্ষপথে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় এবং মৌলটি ধনাত্মকে রূপান্তরিত হয়, ওইটা হলো আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি। এখানে আয়নীকরণ বিভবের ডেলএচ এর মান অবশ্যই পজিটিভ হয়, অর্থাৎ তাপহারী বিক্রিয়া ওটা, কারণ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তির শোষণ ঘটে। তাই এখানে ওই দৃষ্টিতে এখানে ডেলএচ এর মান পজিটিভ। যাই হোক, এখানে বলা হচ্ছে কোন মৌলটির প্রথম আয়নীকরণ শক্তি বেশি। এখানে যেমন বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি প্রায় 900 কিলোজুল, আর কার্বনের হচ্ছে 1100, অক্সিজেনের 1230 এবং নাইট্রোজেনের প্রায় 1400। সুতরাং এর আয়নীকরণ বিভব এখানে নাইট্রোজেনের বেশি। কারণটা হইল নাইট্রোজেনের বহিস্থ কক্ষপথে 2px1, 2py1 এবং 2pz1, অর্থাৎ বহিস্থ কক্ষপথে একটি করে ইলেকট্রন অর্ধপূর্ণ হয়ে থাকে। কাজেই নাইট্রোজেনের ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হয় এবং তার আয়নীকরণ বিভব প্রায় 1400। অতএব কোন মৌলটির প্রথম আয়নীকরণ শক্তি বেশি? বেরিলিয়াম, কার্বন, অক্সিজেন না নাইট্রোজেন? এগুলোর মধ্যে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি। মানে এই মৌলগুলোর মধ্যে তুলনা করতে হবে, তারা নাইট্রোজেন এখানে বেশি, উত্তর হবে নাইট্রোজেন। 2 নম্বরটা ছিল একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটির দ্বারা এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে, অর্থাৎ 2 নম্বর প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। উদ্দীপকটা হইল প্রথম ঘরে এখানে এদিক দিয়ে গ্রুপ আর এদিক দিয়ে পর্যায়, তাহলে এখানে তৃতীয় পর্যায় এবং চতুর্থ পর্যায় আছে। তৃতীয় পর্যায়ের 1 নম্বর গ্রুপের মৌল এক্স এবং চতুর্থ পর্যায়ের 1 নম্বর মৌল পি। তাহলে এক্স মৌলটা হবে এখানে সোডিয়াম আর পি মৌলটা হবে এখানে পটাশিয়াম, যার পারমাণবিক সংখ্যা 11 এবং এর পারমাণবিক সংখ্যা 19। আবার 2 নম্বর গ্রুপের এটা হবে 2 নম্বর গ্রুপের সোডিয়ামের পরে এটা হবে ম্যাগনেসিয়াম, ওয়াই হবে ম্যাগনেসিয়াম, আর কিউ হবে পটাশিয়ামের পরে কিউ হবে ক্যালসিয়াম। তাহলে সর্বপ্রথমে মনে মনে এগুলো উদ্ধার করে নিতে হবে। এখন প্রশ্নগুলো হচ্ছে পি মৌলের সর্বশেষ অরবিটালের চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কত? অর্থাৎ আমরা কোয়ান্টাম সংখ্যা যে 4টা আছে, কোয়ান্টাম সংখ্যা বলতে বোঝায় যে পরমাণুর ইলেকট্রনগুলো যে কক্ষপথে ঘূর্ণয়মান, ওই কক্ষপথের আকারটা কীরূপ, শেপ, সাইজ, ওরিয়েন্টেশন এবং ত্রিমাত্রিক বিন্যাস, এগুলো বুঝবার জন্য যে 4টি সংখ্যার অবতারণা করা হয়েছে সেগুলো হলো কোয়ান্টাম সংখ্যা। তা কোয়ান্টাম সংখ্যার মধ্যে যেটা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, ওটা অরবিটাল ধারণা দেয়। তাহলে পি মৌলটা হচ্ছে এখানে পটাশিয়াম। তাহলে পটাশিয়ামের বিন্যাসটা হচ্ছে আর্গন 18, তারপরে পটাশিয়াম হচ্ছে 4s1। এই 4s1 অর্থাৎ এখানে s, তাহলে এল এর মান এখানে 1, তাহলে এম এর মান এখানে 0, অর্থাৎ এল এর মান যদি 0 হয় তাহলে হবে s এবং এম এর মানও তখন, যেহেতু এখানে s আছে, সুতরাং এল এর মান এখানে 0। অতএব এখানে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা হলো 0, কারণ এর বহিস্থ কক্ষপথে এস আছে। এস হলো
এল এর মান 0, তখন হবে এস, তখন এম এর মান 0, অর্থাৎ তাহলে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা 0। এইটা গেল পি মৌলের সর্বশেষ অরবিটালের চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ পটাশিয়ামের বহিস্থ কক্ষপথের সর্বশেষ অরবিটালের চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, যেহেতু এস সেখানে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা 0। এবার 3 নম্বর প্রশ্নে আছে, উদ্দীপকটি লক্ষ্য করে প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্নটা, সকল মৌল শিখা পরীক্ষায় বর্ণ দেখায়। এখানে শিখা পরীক্ষা সোডিয়াম দিতে পারবে, পটাশিয়াম দিতে পারবে, ক্যালসিয়াম দিবে, কিন্তু ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষা দেয় না, কাজে 1 নম্বরটা হবে না। 2 নম্বর হলো, কিউ মৌল শনাক্তকরণের জন্য অ্যামোনিয়াম অক্সালেট ব্যবহৃত হয়। তাহলে কিউ মৌলটা হলো ক্যালসিয়াম। হ্যাঁ, ক্যালসিয়ামকে শনাক্ত করানোর জন্য অ্যামোনিয়াম অক্সালেট এর শনাক্তকরণ পরীক্ষা, অ্যামোনিয়াম অক্সালেট দ্বারা একে বিক্রিয়া করালে, ওই বিকারকটা ব্যবহার করলে ক্যালসিয়াম অক্সালেটের সাদা অধক্ষেপ পাওয়া যায়। সুতরাং 2 নম্বরটা ঠিক। 3 নম্বরটা, এক্স হাইড্রোক্সাইড, তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড এর হাইড্রোক্সাইড অপেক্ষা ওয়াইয়ের হাইড্রোক্সাইড অপেক্ষা শক্তিশালী, অর্থাৎ এক্সের হাইড্রোক্সাইড ওয়াইয়ের হাইড্রোক্সাইড অপেক্ষা শক্তিশালী। ওয়াইয়ের হাইড্রোক্সাইড মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর এক্সের হাইড্রোক্সাইড মানে হলো সোডিয়ামের হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইড একটু শক্তিশালী, অতএব 3 নম্বরটা ঠিক। তাহলে এখানে 2 এবং 3 এই দুটো হচ্ছে ঠিক। উপরে উদ্দীপকটা অনুযায়ী আমরা প্রশ্ন পাইলাম। 4 নম্বর প্রশ্ন আছে, কোন মৌলের সর্বাধিক অযুগ্ম ইলেকট্রন আছে? মৌলগুলো হইল কোবাল্ট, আয়রন, তারপরে ম্যাঙ্গানাস, ক্রোমিয়াম। তাহলে এখানে ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 25, এর 3d5 4s2, এখানে এর ডি এখানে 5টি ইলেকট্রন থাকার পর, এই 5টি ইলেকট্রন থাকার পর 1 2 3 4 5 এসেরটা আবার এখানে ওই পিতে একটা চলে যায়, পিতে একটা চলে যায়, অর্থাৎ এর অযুগ্ম ইলেকট্রন সবচেয়ে বেশি। এর অযুগ্ম ইলেকট্রন 7, অর্থাৎ এর জারণ সংখ্যা 7 পর্যন্ত হতে পারে। এই 3D ডি ব্লক মৌলের সর্বোচ্চ জারণ সংখ্যা ম্যাঙ্গানাসের 7 পর্যন্ত হয়। সুতরাং এখানে ম্যাঙ্গানাসটা ঠিক, এখানে ক্রোমিয়াম হবে না এবং কোবাল্টও হবে না, আয়রনও হবে না, এখানে ম্যাঙ্গানাস। তারপর আছে 6 নম্বর প্রশ্নটা, কোনটির আয়নিক আকার সবচেয়ে ছোট? এখানে সোডিয়াম ম্যাগনেসিয়াম ডি পজিটিভ ফ্লোরাইড অক্সাইড, অর্থাৎ সোডিয়ামের একটা ইলেকট্রন ত্যাগ করে নিয়নের গঠন হয়, ম্যাগনেসিয়ামের 2টা ইলেকট্রন ত্যাগ করে নিয়নের গঠন হয়, ফ্লোরিন এই একটা ইলেকট্রন গ্রহণ করে নিয়নের গঠন লাভ করে, আবার অক্সিজেনও 2টা ইলেকট্রন গ্রহণ করে নিয়নের গঠন লাভ করে। তাহলে সোডিয়ামও একটা ইলেকট্রন ত্যাগ করে নিয়নের গঠন লাভ করে, ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে সেও নিয়ন হয়ে যায়, আর ফ্লোরাইড নয় একটা ইলেকট্রন গ্রহণ করে তার শক্তি স্তর বেড়ে যায়। সুতরাং এরও আকার বড় হয়, এর আকার বড় হয়। এখন এই দুটোর মধ্যে ম্যাগনেসিয়ামের আকার সবচেয়ে ছোট, কারণ এ দুটি ইলেকট্রন ছাড় দেওয়ার পর এ আরও দৃঢ়ভাবে, এটা ইলেকট্রনগুলো দৃঢ়ভাবে তার আবদ্ধ থাকে, এই জন্য ম্যাগনেসিয়ামের আকারটা সোডিয়ামের চেয়ে আরও কমে যায়। এই গেল ম্যাগনেসিয়াম। তারপরে 7 নম্বরটা ছিল পর্যায় সারণীতে এফ ব্লক মৌলের সংখ্যা। দেখো, এফ ব্লক মৌলের সংখ্যা সাধারণত ল্যান্থানাম থেকে শুরু হয়, যেটা 4f, আর অ্যাক্টিনিয়ামের 5f। এই অ্যাক্টিনিয়ামের 2টি মৌল, অ্যাক্টিনিয়াম এবং তার সঙ্গে আরেকটি মৌল বাদ দিলে ডি হয়, তাহলে এখানকার 13টা, আর এখানকার 14টা, ল্যান্থানামের 14টা, মোট 27টা মৌলকে এফ ব্লক মৌল হিসেবে চিহ্নিত করা হয়। কারণ অ্যাক্টিনিয়ামের 2টি মৌল ডি ব্লকের অন্তর্ভুক্ত, আর ল্যান্থানামের 14টা মৌলকেই এফ ব্লক মৌল হিসেবে পরিগণিত করা হয়। তাহলে ওখানকার 14টা আর এই অ্যাক্টিনিয়েট সিরিজের 13টা, এই মিলে 27টা হলো এফ ব্লক মৌল। এখানে আছে 30টা হবে না,
36 হবে না, 41 হবে না, এখানে হলো 27টা হলো এফ ব্লক মৌল। তারপর হচ্ছে 8 নম্বর, কোন মৌলটি আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি? এটা উপরে আমরা আবার রিপিট হচ্ছে প্রশ্নটা, ওই নাইট্রোজেনই হবে। নাইট্রোজেনের আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি, সেটা প্রায় 1400। এইটা গেল পর্যায় সারণীর উপর দিয়ে এমসিকিউ এর 7 নম্বর আলোচনা। পরবর্তীতে পর্যায় সারণীর উপরে 8 নম্বর আলোচনার আশা থাকলো, এবং এগুলো হলো দিনাজপুর বোর্ড এবং দিনাজপুর বোর্ডের প্রশ্নগুলো, বিশেষ করে 2019 সালের এই প্রশ্নগুলো তোমরা সলভ করলে আমার মনে হয় এমসিকিউ পর্যায় সারণীতে তোমরা উপকৃত হবে। তোমাদেরকে এমসিকিউ 8 পর্যায় সারণীর এটার আহ্বান ডাকে। তোমাদের সকলকে ধন্যবাদ।